নানান রকমের সামাজিক গল্প নিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান গল্পের সংসার আজ আবার পাণ্ডুলিপি এবং স্টোরি টাইমের যৌথ উদ্যোগে যে নিবেদনটি আপনাদের জন্য উপস্থিত করা হয়েছে তার নাম স্বার্থপর আপনজন, কলমে অনিতা দাশগুপ্ত। তাহলে আর দেরি না করে শুরু করে দেব আমাদের আজকের গল্পের সংসারের গল্পটি। রাতের নিস্তব্ধতা চৌচির করে ট্রেনটা অন্ধকারের মধ্যে দিয়ে ছুটে চলেছে। সুদীর্ঘ 20 বছরের এক টানা পরিশ্রম আর মানসিক ক্লান্তির পরিসমাপ্তির খোঁজে। আজ সৌমি বেরিয়ে পড়েছে অজানা ঠিকানায়। ট্রেনের ঠান্ডা হাওয়ায় জুড়িয়ে আসছে ওর চোখের দুপাতা। কিন্তু এত বছরের অনেক বঞ্চনা, ওর অপারগতার সব দৃশ্যগুলো ওর স্মৃতিপটে এক এক করে চিত্রায়িত হচ্ছে। সৌমিরা 3 ভাই বোন হলেও ও ছিল বাবার সব থেকে প্রিয়। পড়াশুনোতে মেধাবী সৌমিকে নিয়ে ওর বাবার ছিল অনেক উচ্চাশা। ওনার নিজের পয়সার অভাবে পড়াশুনো ঠিকভাবে হয়নি, তাই জন্য ছেলে মেয়েদের পড়াশোনার জন্য উনি যথাসাধ্য চেষ্টা করতেন। বেসরকারি অফিসের অ্যাকাউন্ট্যান্ট হিসেবে বেশি স্বাচ্ছন্দ্য হয়তো তিনি দিতে পারতেন না তার ছেলে মেয়েদের, কিন্তু ভালো ভালো মাস্টারদের কাছে টিউশনের ব্যাপারে তিনি কখনো কার্পণ্য করেননি। তবে মৌলি আর সৌম্যর পড়াশোনার প্রতি অতটা আগ্রহ ছিল না সৌমির মতো। তাছাড়া ওদের মেধাও সৌমির তুলনায় কমই ছিল। তাই সৌমির বাবা অজিতেশ বাবু সৌমির উজ্জ্বল ভবিষ্যতের দিকেই পথ চেয়েছিলেন। সৌমির মা নিরুপমা দেবী ছিলেন অজিতেশ বাবুর ঠিক বিপরীত। মেয়েদের বেশি লেখাপড়ার থেকে ঘর গৃহস্থলীর কাজকর্মকে বেশি প্রাধান্য দিতেন। তাই ঘরের কাজে নিপুণ মৌলিকে তিনি বেশি ভালোবাসতেন। আর ছেলে বলে সৌমের প্রতি একটা টান তো ছিলই মাত্রাতিরিক্ত। তাই তার সব রকমের আবদার আগে মেটাতেন তিনি। সৌমিকে বাপ সোহাগী বলে সবসময় তার আদর থেকে একটু দূরেই রাখতেন। অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে পার্ট 1-এ সৌমি ফার্স্ট ক্লাস নিয়ে যখন পাশ করলো, তখন পাড়ার সব ঘরে ঘরে মিষ্টি বিতরণ করেছিলেন অজিতেশ বাবুই। নিরুপমা দেবী অজিতেশ বাবুর বিরোধিতা করে বলেছিলেন, মেয়ে নিয়ে এত আদিক্ষেতা করো না তো, শুধু শুধু এতগুলো টাকা দিয়ে মিষ্টি কিনতে গেলে। আর সৌম্যটা কতদিন ধরে ক্রিকেট খেলার জন্য একটা ব্যাট কিনে দিতে বলছে, তা দিচ্ছ না। সৌমির কোনো ব্যাপারে তুমি কোনোদিন খুশি হয়েছ? শুধু তো ছেলে আর ছেলে। দেখো, ভবিষ্যতে তোমাকে সৌমি দেখবে দরকারে। তোমার ছেলে আর তোমার ওই সুন্দরী মেয়ে মৌলি তোমার বুড়ো বয়সে তোমার দিকে ফিরেও চাইবে না। ভবিষ্যতের কথা না ভবিষ্যতে ভাবা যাবে, কিন্তু আমি তোমাকে বলে রাখলাম, কলেজ পাশের পর ওর বিয়ের ব্যবস্থা করো। ওর পড়ার পিছনে আর কত খরচ তুমি করবে? ও যত দূর চাইবে আমি পড়াবো। তোমার আর দুটোর তো পড়ার ইচ্ছে নেই। হয়েছে তো ঠিক তোমারই মতো, তাই তো ওদের এত ভালোবাসো তুমি। তোমার মুখে তো শুধু এক বুলি। থাকো তুমি তোমার বিদ্যেধরী মেয়েকে নিয়ে। পরে যখন পাত্র পাবে না তখন আমাকে বলো না। কতদিন আগের ঘটনা, কিন্তু মনে হচ্ছে যেন এই তো সেই দিন ঘটল। সৌমি কিন্তু ওর বাবার ইচ্ছে পূরণের দিকেই এগিয়ে যাচ্ছিল। পার্ট 1-এর পর ফাইনালে ওর রেজাল্ট একই রকমভাবেই ভালো হলো। সেদিন গর্বে বুক ফুলে গিয়েছিল ওর বাবার। বাবা মেয়ে পরামর্শ করেই
MBA এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এডুকেশন লোনের জন্য ও ব্যবস্থা করে ফেলেছিল ব্যাংকের সঙ্গে কথা বলে। নিরুপমা দেবী অনেক বাধা দেওয়ার চেষ্টা করেও অজিতেশবাবুকে ক্ষান্ত করতে পারেননি। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লেগেই থাকত। সেই সূত্র ধরেই সৌমিকে কম গঞ্জনাও শুনতে হতো না মায়ের কাছ থেকে। সৌমি ওর মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে। ও বলতো, আমার যদি একটা ভালো চাকরি হয়ে যায় MBA পড়ার পর, তাহলে বাবা রিটায়ার করার পর আমি মৌলির ভালো বিয়ের ব্যবস্থা করতে পারবো। ভাই যা পড়তে চায় তাই পড়াতে পারবো, কোনো অসুবিধা থাকবে না। তারপর ওর মা প্রত্যুত্তরে বলতো, তোমাকে আমার চেনা আছে গো, নিজেরটি ছাড়া আর কিচ্ছু বোঝো না। চাকরির পর একটা ভালো ছেলে ধরে বিয়ে করে নেবে তুমি। আমি তা করব না মা, ভাই বোনদের সবাইকে দাঁড় করিয়ে তবেই নিজের জন্য ভাববো। ওর মুখের কথাটা যে এইভাবে ফলে যাবে ভাবতেও পারেনি সৌমি। সেদিনের কথা মনে করলে আজ ওর সারা শরীর শিথিল হয়ে যায়। 20 বছর পর আজকেও সেই একই অনুভূতি, নিজেকে দোষীর কাঠগড়ায় দাঁড় করানো। চলন্ত ট্রেনের ঠান্ডা হাওয়াটা গায়ে বড় বিঁধছে। মনের গভীর গহনে জমে থাকা সব ব্যথা তাকে আরো বেশি শীতার্ত করে তুলেছে। গায়ে চাদরটাকে জড়িয়ে একটু উষ্ণ করতে চায় শরীরটাকে, সরিয়ে দিতে চায় মন খারাপ করা অতীতের সব কথাগুলোকে মনের পর্দা থেকে। চোখ বন্ধ করে ঘুমোবার চেষ্টা করে, ভবিষ্যতের কথা ভাববার চেষ্টা করে, মনে করার চেষ্টা করে পাহাড় ঘেরা ছোট্ট শহরটা ও সারল্যে ভরা বাচ্চাগুলোর পবিত্র মুখগুলোকে। কিন্তু ঘুম আসে না, স্মৃতিগুলো কিছুতেই পিছু ছাড়ে না। মনে পড়ে বিগত 20 বছরের দুঃখে ভরা সব ঘটনাগুলো একে একে। ক্যাট পরীক্ষার রেজাল্টের খবরটা যাকে সব থেকে খুশি করবে তাকে দেবার জন্য ও সেদিন কলেজ স্ট্রিটের টিউটোরিয়াল ক্লাস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরেছিল। বাড়ির সামনের ভিড়টা গলির মুখ থেকেই দেখতে পেয়েছিল ও। বাড়ির সামনে ওর বাবার অফিসের অনেক পরিচিত মুখ দেখে একটা ভয়ের স্রোত বয়ে গিয়েছিল ওর সেদিন শরীরের উপর দিয়ে। ঘরে ঢোকার মুখে মায়ের আর্ত চিৎকার, ভাই বোনেদের কান্না ওকে স্থবির করে দেয়। এগোনোর ক্ষমতাটুকুও হারিয়ে ফেলেছিল। সে সঙ্গে মাথাটা ঘুরে পড়ে যাচ্ছিল। ওকে ওর পিসি ধরে ফেলে। বাবাকে চিরশয্যায় শায়িত থাকতে দেখে ও যেন কাঁদবার শক্তিটাও হারিয়ে ফেলেছিল। সব কাজ শেষ হয়ে যাবার পর মনের সব আনন্দকে নির্বাসিত করে জীবন সংগ্রামে উদ্যোগী হয় সৌমি। এত বড় সংসারটা কিভাবে ওর টিউশনের টাকাতে চালাবে সেই চিন্তা ওকে বারবার কুড়ে কুড়ে খাচ্ছিল। এর মধ্যে একদিন ওর মা বলল, তোর বাবার অফিস থেকে টাকা পয়সা পেয়েছি, তাতে হাত দেওয়া যাবে না, ওটা মৌলির বিয়ের জন্য আর তোর ভাইয়ের ভবিষ্যতের জন্য রাখতে হবে। এতদিন তোমার বাবা তোমার পড়াশোনার জন্য প্রচুর খরচা করেছে, এখন তোমাকেই সব দায়িত্ব নিতে হবে। এত টাকা আমি কোথায় পাবো? আমি কি চাকরি করি? দেখো, সেটা তোমার ব্যাপার, কিভাবে রোজগার করবে। এখন তো কতভাবেই টাকা রোজগার করা যায়। স্কুলে চাকরি করো, বেশি করে টিউশনি করো। তুমি তো BCom পাশ করে গেছো। স্কুলের চাকরি বিএড না করলে কেউ পায় না। আমি তো বিএড করিনি। তাহলে সেটা পড়ে ফেলো। তোমার চিন্তা করতে করতেই তো তোমার বাবা হার্ট অ্যাটাক হলো। এবার এটা পড়ে আমাদের শেষ করো। তুমি এই কথা বলতে পারলে মা? আমার জন্য বাবা চলে গেছে আর আমি তোমাদের শেষ করব? সেদিন খুব কেঁদেছিল সৌমি।
সারাদিন কিচ্ছু খায়নি। ওকে অবশ্য কেউ খেতেও বলেনি, তবে সেদিন থেকেও বুঝে গিয়েছিল সংসারে ওর আপন বলতে কেউ নেই। সৌমির চিন্তা লাঘব করেছিল ওর বাবার এক অফিস কলিগ। মজুমদার কাকুর সাহায্যে, ওনার সুপারিশে ওর বাবার চাকরিটাও পেয়েছিল। কারণ ছিল ওর ইউনিভার্সিটিতে বিকমে ভালো রেজাল্ট। সেদিন থেকে ওর মা ওকে সংসারের জাতাকলে পিষতে শুরু করে, আরও বেশি করে। যেহেতু বাবার চাকরি ও করছে, তাই মা ভাই বোনের সব দায়িত্ব সকাল্লাদ পূরণ করার দায় শুধুমাত্র ওর। এক এক সময় সৌমির সন্দেহ হতো, এটা কি আদৌ ওর নিজের মা? এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর কেবলমাত্র একটি সন্তানের ওপর কিভাবে হতে পারে একজন মা? মনের কষ্ট মনেই চেপে রাখে সৌমি। অফিসে যাওয়ার সময় খুব বিরক্তির সঙ্গে একটু মাছের ঝোল ভাত রান্না করে দিত ওর মা। কিন্তু বাড়িতে ভালো মন্দ অনেক খাবার হতো, যার ভাগ ও কোনোদিন পায়নি। খিদে চেপে রেখে অনেক সময় অসুস্থও হয়ে পড়ত, কিন্তু সে খবর কেউ রাখত না। ও ছিল সংসারের এই স্বার্থন্বেষী মানুষগুলোর পয়সা আনবার একটা মেশিন। কিন্তু হাজার কষ্টেতেও ওদের ছেড়ে যাবার উপায় ওর ছিল না। মুখ বুজে অফিসে বেড়ে যাওয়া কাজের সঙ্গে নিজের দুর্বল শরীরটাকে মানিয়ে নিয়ে চলছিল। সৌমির কাজের দক্ষতা এবং একাগ্রতার ফলে খুব তাড়াতাড়ি ওর প্রমোশন হয়, মাইনে বাড়ে। সেই সঙ্গে মৌলির নিত্য নতুন ড্রেসের, সাজগোজের, জিনিসের বায়না আর ভাইয়ের হাত খরচের টাকার অঙ্ক। সেই সঙ্গে মৌলির বিয়ের গয়না বানানোর হিড়িক। সৌমি ভাবতে চায় না, কিন্তু রক্ত মাংসের মানুষ তো, তাই ভাবনাগুলো এসেই যায়। ওর ভবিষ্যতের কথা, ওর বিয়ের কথা মা হিসেবে নিরুপমা দেবীর কি একবারও মনে হয় না? খুব কষ্ট হয় তখন, চোখ দুটোর জলে ভরে ওঠে। কিছুদিন আগে পর্যন্ত ওর এক বান্ধবী সঙ্গীতাকে অনেক কথা বলতো, বলে হালকা হতো। কিন্তু হঠাৎই ওকে বাইরে চলে যেতে হয় চাকরির জন্য। তাই ওর দুঃখের সাথী এখন আর কেউ নেই। ওর যখন দ্বিতীয় প্রমোশনটা হলো, তখন ওর বস হয়ে ওদেরই কোম্পানিতে জয়েন করে সুজিত। ওর থেকে কিছুটা বড় বয়সে, কিন্তু মানুষ হিসেবে খুব অনুভূতিপ্রবণ এবং কাজের ব্যাপারে খুবই সমঝদার। তাই খুব তাড়াতাড়ি সৌমি ওর নজরে পড়ে। কাজের বিষয়ে আলোচনা করতে করতে ওরা একে অপরের কাছে এসে যায়, বন্ধুত্ব হয়। সৌমিও একজন ভালো বন্ধু পেয়ে নিজের কিছু কথা ভাগ করে নিতে শুরু করে। সুজিতের সৌমির প্রতি আকর্ষণ বাড়ে। সৌমির ওকে পছন্দ হলেও নিজের উপর থাকা দায়িত্বের কথা ভেবে নিজের ভালো লাগার অনুভূতিটা ও প্রকাশ করতে পারেনি সুজিতের কাছে। সেদিনের কথা খুব মনে হয় ওর। অফিসে এসে সুজিত বলেছিল, আজ তোমাদের বাড়ি যাব, বুঝলে? আমার মাও সঙ্গে যাবেন। একটা পাকা ব্যবস্থা হয়ে যাওয়াই ভালো। আমাদের বাড়ি দেখলে মাসিমা হয়তো আশাহত হবেন। আমরা খুব সাধারণ। বেশ, তাহলে সেটা মাকে বুঝে নিতে দাও। আমি আমার নেওয়া সিদ্ধান্তে অটল থাকতে পছন্দ করি। সলজ্জ সৌমির মনের মধ্যে হাজার আশার ফুলঝুরি জ্বলে উঠেছিল সেই দিন। ও বলেছিল, আসুন তাহলে। বাড়িতে এসে সৌমি মাকে সব কথা জানানোর পর ওর মা বলেছিল, তোর জন্য আসবে কথা বলতে?
তারপর কাঁদো কাঁদো গলায় বলেছিল, তোর বিয়ে হয়ে গেলে আমাদের কে দেখবে বলতো? তোর ছোট ভাই বোনটার কি হবে একবারও ভেবেছিস? এত স্বার্থপর তুই। তুই তো একদিন বলেছিলি রে, ভাই বোনের সব ব্যবস্থা তুই করে দিবি, তবে নিজের কথা ভাববি। কি হলো তোর সব বড় বড় কথাগুলো? ওদের বলে রে, আমি তোর ব্যাপারে ওদের সঙ্গে কোনো কথা বলবো না। তা হয় না মা, উনি অত্যন্ত ভদ্রলোক, আমার বস, ওনাদের আসতে দাও। আমি না বিয়ে করলেই তো হলো। মায়ের স্বার্থপরতা, নীচতা আরও প্রকট পেয়েছিল যখন ওরা আসার পর মৌলিকে সুন্দর করে সাজিয়ে ওদের সামনে এনে ওর সঙ্গে সম্বন্ধর কথা বলেছিল। সেদিন সত্যিই ওর মৃত বাবাকে অভিযোগ জানিয়েছিল কিসের মধ্যে তিনি ওকে রেখে গেছেন। সুজিতের মা মৌলির চটকে মুগ্ধ হলেও সুজিতকে ওর পছন্দ থেকে সরাতে পারেনি কেউ। সৌমি সুজিতকে অনেক বুঝিয়েছিল যে ওর পক্ষে বিয়ে করা সম্ভব নয় দায়িত্বের জন্য। সুজিত ওর দায়িত্ব লাঘব করেছিল নিজের ভাইয়ের সঙ্গে মৌলির বিয়ের ব্যবস্থা করে, কিন্তু নিজেও অফিস থেকে বদলি নিয়ে চলে গিয়েছিল অন্য শহরে। সৌমির জীবনে শেষ বন্ধুটাকেও ছাড়তে হলো বাধ্য হয়ে। তারপর আর নিজের কথা চিন্তা করেনি। মৌলির বিয়ের পর ভাই সৌমরও একটা চাকরি হয়ে যায় খেলোয়াড়দের কোটায়। সেই সময় সঙ্গীতারও একটা ফোন পায় ও সৌমিকে আমন্ত্রণ জানায় কালিম্পংয়ের একটা এনজিও সংস্থায় যোগ দেওয়ার জন্য, যাদের কাজ পাহাড়ি অনাথ আতুর বাচ্চাদের দেখাশোনা করা আর লেখাপড়া শেখানো। এক কথায় সেদিন রাজি হয়ে গিয়েছিল সৌমি। সংসারের কোনো দায় দায়িত্ব আজ আর নেই। যদিও নিরুপমা দেবী ওকে আটকাতে চেয়েছিল বুড়ো বয়স ওনার দেখাশোনা করার অজুহাতে, সেই দিন সৌমি ঠিক মতো উত্তর ওর মাকে দিয়েছিল। বলেছিল, সারাটা জীবন তো তোমার থেকে সৎ মেয়ের মতোই ব্যবহার পেলাম, নিজের বাড়ির বাইরের জগৎটাকে এবার একবার দেখি, সত্যিকারের ভালোবাসার স্পর্শ পাই কিনা। তাছাড়া এখন তো বাবা চাকরিটাও ছেড়ে দিচ্ছি গো, কিন্তু বাবার না করা সব কাজ তো করে দিয়েছি, আমাকে আর আটকাবার কোনো অধিকার তোমার নেই। ওর কথার উত্তর সেদিন ছিল না নিরুপমা দেবীর মুখে। সৌমি সব স্বার্থন্বেষে আপনজনদের কাছ থেকে বেরিয়ে এসে বাইরের আনন্দ যজ্ঞের সন্ধানে চলেছে ছোট্ট এক পাহাড়ি শহরে, যেখানে সুন্দর সরল কিছু দেবশিশু তার জন্য অপেক্ষা করছে। এসব ভাবতে ভাবতে ওর চোখ লেগে এসেছিল। ঘুম ভাঙল কালিম্পং পৌঁছানোর কিছু আগে। স্টেশনে নেমে সঙ্গীতা ও তার সঙ্গে ছোট্ট ছোট্ট কিছু বাচ্চার সরল সুন্দর হাসি ওকে ওর জীবনের সঠিক লক্ষ্য নির্বাচনকে নির্দিষ্ট করে দিল। কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? হয়তো গল্প শুনে অনেকেই ভাববেন, এরম আবার হয় নাকি? কারণ নিজের পরিবারের লোক, নিজের রক্তের লোক স্বার্থপর হতে পারে? তারা তো সমস্ত স্বার্থ ভুলে আমাদের পাশে দাঁড়ায়। কিন্তু বিশ্বাস করুন, সবাই অতটা ভাগ্যবান হয় না। এমন বহু মানুষ আছে যাদের জীবনে তাদের পরিবারের লোকের সাথে সম্পর্কটুকু শুধু টাকার হয়ে থাকে, শুধু স্বার্থর হয়ে থাকে। কেমন লাগলো আমাদের গল্পটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন,
যাতে আমার চ্যানেলে আসা নিত্য নতুন গল্পের ফার্স্ট নোটিফিকেশন পৌঁছে যায় সবার প্রথমেই আপনার ফোনে। তাই আজ এখানেই শেষ করছি। আবার গল্প হবে সামনের সপ্তাহে। ততক্ষণের জন্য সাবধানে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং অবশ্যই শুনতে থাকুন storytimeadda.com ইউটিউব চ্যানেল। গল্প শোনার আসল ঠিকানা। শুভরাত্রি।